ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছে রওনাপদের গাড়িটা। সেদিন সিরাত কথা বলে রওনাপের সাথে বেশিক্ষণ। রওনাপ প্রথম একটু দ্বিমত করলেও পরে চুপ থাকে। রাতের খাওয়া শেষ, সিরাত ও সাইরা বেগম কথা বলেছিল বসার ঘরে। তখন রওনাপ যায় সারাহর কাছে। সারাহ তখন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল, মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। রওনাপ অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। রওনাপ একটা চেয়ার টেনে বসে বিছানার পাশে। রওনাপ, রাতের খাবার খেয়েছো? সারাহ, জি ভাইয়া। রওনাপ, ওষুধ খেয়েছো? সারাহ, হ্যাঁ। রওনাপ, শুনলাম তুমি নাকি এখানে থাকতে চাইছো না? সারাহ, আসলে ভাইয়া এখানে আটকা জায়গা আর ভালো লাগছে না, বাড়িতে তো খোলামেলা পরিবেশ। রওনাপ, কিন্তু তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় অত দূর জার্নি করলে শরীর তো আরও খারাপ করবে। সারাও কিছু বলে না, মাথা নিচু করে রেখে হাত মুচড়ায়। রওনাপ তা দেখে আর বলে, চাচি বলছিল তুমি নাকি ওষুধ খেতে চাও না। সারাহ মাথা নামিয়ে রেখেই বলে, খাই তো, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। রওনাপ, এটা খুব খারাপ কথা। নিয়মিত ওষুধ না খেলে কি রোগ সারবে? প্রতিবার চেক আপে যখন রিপোর্ট একই রকম আসে তখন কি ভালো লাগে? সারাহ কিছু বলে না। রওনাপ, তুমি যেতে চাও ঠিক আছে, তবে যদি পরবর্তী রিপোর্টে ভালো হয় তবেই, না হলেই এখানে এভাবেই থাকতে হবে। আর রিপোর্ট ভালো করতে হলে নিয়মিত ওষুধ খেতে হবে। সারাহ মাথা নাড়ে, মানে সে ওষুধ খাবে। পরদিন বিকালে সিরাত, সারাহ, রওনাপ, নাহিল ঘুরতে যায় কাছেই একটা পার্কে। ব্যস্ততার কারণে সেভাবে বের হওয়া হয় না। অনেকদিন পর সারাহ খোলা আকাশে ঘুরতে এসে তার খুব ভালো লাগছে। খোলা আকাশ, মানুষজন, গাছপালা দেখতে পেয়ে ভীষণ খুশি। এ খুশি একটা জায়গায় এসে অপূর্ণ। যদি সে স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই প্রতিটা রাইডে সে চড়তো। কোনটা বড়দের কোনটা বাচ্চাদের হিসাব করতো না। সেদিন তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে বিভিন্ন ধরনের খাবার খায়। সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে। সারাহর মনটা ভীষণ ভালো আজ। এসে মায়ের সাথে জুড়ে দেয় আজকের ঘোরাঘুরির গল্প। সায়রা বেগমও মন দিয়ে শোনে সেসব। রাতে সিরাত সারাহকে সবার সাথে খেতে টেবিলে নিয়ে আসে। এতদিন সায়রা বেগম ওকে রুমেই খাওয়াতেন, না হলে সিরাত তার সাথে রুমে খেতে বসতো। খাওয়ার টেবিলে সারাহ নাহিল আবারও পুরনো দিনের মতো খুনসুটি করলো। আজ আর সায়রা বেগম বকলেন না, বরং দু চোখ ভরে দেখলেন। আজ তার দুই মেয়ের মুখেই হাসি। সিরাত আজ নিজ হাতে সবাইকে বেরিয়ে খাওয়াচ্ছে। আজ রান্নাতে হয়েছে কলিজা ভুনা, ডাল চচ্চড়ি, মুরগির পাতলা ঝোল। সায়রা বেগম মেয়ের সংসারে আজ প্রথমবার রাঁধলেন। সবাই রাতের খাবার সে বেশ মজা করেই খেয়েছে। খাওয়া দাওয়া শেষে বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে সবাই। রৌনক নিজের ঘরে চলে গিয়েছে। আড্ডার নির্দিষ্ট কোনো প্রসঙ্গ নেই, সবই পুরনো দিনের আলাপ। এক পর্যায়ে চলে যায় রৌনকের প্রথম বিয়ের ঘটনায়। সায়রা বেগম বললেন, যখন রৌনক আর নাহিলের মায়ের সম্পর্ক কথা বড় ভাইজানের কানে যায়, তার তো সে কি রাগ, সে তো কোনোভাবেই মানবেন না। ওইদিকে নাহিলের মায়ের বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। রৌনকও সে মেয়েকে ছাড়া বিয়ে করবে না। এখন কাউকে কিছু না জানিয়ে মাত্র 22 বছর বয়সে বিয়ে করে নেয় নাহিলের মাকে। সারাহ বেশ উৎফুল্লতার সাথে জিজ্ঞেস করে, আম্মু তখন আমি আর আপু কতটুকু ছিলাম? সায়রা, তোর বয়স ছিল 7 কি 8, আর সিরাতের 9 বা 10 এরকম হবে। সারাহ, তারপর কি হলো? সায়রা, তারপর আর কি, কয়েক মাস যেতেই জানাজানি হয়ে যায়। বড় ভাইজান আর তোর আব্বু ঢাকায় আসে। তারপর সে কি ঝামেলা, মেয়ের বাড়ির লোকেরাও জেনে যায়। ততদিনে কেউ কাউকে মানে না, কত ঝামেলা। এর মাঝে খবর আসে নাহিলের মা গর্ভবতী। কি আর করার, তখন তোর বাপ চাচারা মেনে নেয়। মেয়ের বাড়ি থেকে কোনোভাবেই মানে না। অল্প বয়সী বেকার ছেলের হাতে কেউ মেয়ে দিতে চায় না। কিন্তু আমাদের রৌনক তো লাখে একটা ছেলে।
কত পরিশ্রম করে সংসারটা চালায়, স্ত্রী সেবা করে। নাহিলের মায়ের সাথে তখন প্রায়ই কথা হতো। খালি বলতো গর্ভবতী হওয়ার পর রৌনক তাকে কোনো কাজেই হাত দিতে দেয় না। সকালে উঠে রান্না বাড়া সেরে খাইয়ে মেডিকেলে নিয়ে যেত। দুজনেই তখন মেডিকেলে পড়ে। আবার ক্লাস শেষে এসে সব কাজ সেরে বিকেলে একটা কোচিং সেন্টারে পড়াতো। সন্ধ্যার পর বাসায় বাসায় গিয়ে টিউশনি করাতো। বাপসাসার উপর জেদ ধরে একটা টাকা নিত না। হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা টিকিয়ে রেখেছিল। এরপর নাহিল হলো পড়ার চাপ, সংসার খরচ বেড়ে যায়। তখন এক প্রকার হিমশিম খেত ছেলেটা। তবুও কখনো কারো কাছে দু পয়সা চায়নি, কখনো মুখে কষ্ট বা রাগের ছাপ দেখিনি। সবসময় হাসি খুশি থাকতো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আল্লাহ জানে। দুজন আলাদা হয়ে গেল। এরপর দুজন আলাদা হয়ে গেল। ছেলেটাকে কত কষ্টে নিজের কাছে রাখলো। এরপর থেকে হাসি খুশি ছেলেটা সবার থেকে দূরে চলে গেল। সিরাত এত সময় ধরে চুপ করে শুনে। হৃদয়ের কোনো কোণে হয়তো শঙ্খ চিনচিনে ব্যথা অনুভব হয়। মুখের অদ্ভুত এর গম্ভীরতায় সে যায়। চোখে জ্বালা শুরু হয়। মা বোনকে ঘরে পাঠিয়ে নাহিলকেও পাঠিয়ে দেয় তার বাবার কাছে। নাহিল কোনো বাক্যর ব্যয় না করে চলে যায় নিজের ঘরে। রনব ছেলেকে নিয়ে ঘুম পাড়ায় অনেকক্ষণ হয়ে গেলেও যখন সিরাত আসে না তখন সে ঘরের বাইরে পা রাখে। দেখতে পায় বসার ঘরে চায়ের কাপ হাতে সিরাতকে। এগিয়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। সিরাতের কোনো হেলদোল নেই, সে নিজের ভাবনায় ব্যস্ত। রনব গিয়ে সিরাতের পাশে ঘেঁষে বসে। সিরাত পাশে কারো অস্তিত্ব টের পেয়ে একটু হকচকিয়ে যায়। ঘুরে তাকায় রনবের দিকে। রনব তার হাতে চা দেখে বলে, এই রাতে চা নিয়ে বসেছো কেন? সিরাত, একটু মাথা ব্যথা করছিল তাই। রনব, চোখ মুখ তো লাল হয়ে গেছে, মাথা কি বেশি ব্যথা করছে? ওষুধ দিব? সিরাত, না, চা খেলেই ঠিক হয়ে যাবে। রনব, এ মাথা ব্যথা চায়ে কমবে না। কি নিয়ে টেনশন করছো এত? সিরাত, কই তেমন কিছু না, সারাহকে নিয়ে একটু চিন্তা হয় এই আর কি। রনব আচ্ছা বলে চুপ হয়ে যায়। সে দেখেছে তখন মেয়েটা ওই সব কথা শুনে কিভাবে অস্থির হয়ে উঠেছিল। তার চোখ অন্য কিছু বলছিল। রনব বসার ঘরে আসতে গিয়েও তাদের আলোচনা শুনে থেমে যায়। যদিও সাইরা বেগমের এমন কাজে সে বেশ অসন্তুষ্ট হয়। মা হয়ে কিভাবে তার স্বামীর আগের সংসারের গল্প মেয়ের কাছে করতে পারে। সেখানে নাহিলও ছিল, তবে সে আটকায় না। এত বছর পর সিরাতের মা তার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলছে, এটাই অনেক। আরও একটা বিষয়ের জন্য সে আর এগোয় না। দরজায় দাঁড়িয়েই পুরো দৃশ্য অবলোকন করে মাথা নিচু করে রেখেই বলে, সে আমার অতীত, তাকে ভেবে কষ্ট পাওয়া কিছু নেই। তুমি আমার বর্তমান, আমার ছেলের সবটা ঘিরেই তুমি। সিরাত তার কথায় দ্বিতীয়বার চমকায়। সে কিভাবে কথা জানলো? সে কিছু বলে না। এতদিনে একবারও আমি নিজে থেকে কখনোই নাহিলের মায়ের কথা তোমার সামনে তুলিনি। টুকটাক যা এসেছে তা তোমার বিভিন্ন কথা প্রসঙ্গে, কারণ আমি কখনো চাইনি আমার অতীত তোমাকে কষ্ট দিক। আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করে। সিরাত, আমি তেমন কিছু ভাবছিলাম না। রনব, আমি জানি তুমি হয়তো মন থেকে এখনো স্বাভাবিক হতে পারছো না। তবে বাঙালি মেয়েরা স্বামীর সাথে অন্য নারীকে জড়িয়ে কোনো কথা হজম করতে পারে না। তুমিও একজন মেয়ে মানুষ, বাকিটা বুঝে নাও। সিরাত, এমন কিছু না। রনব, যাই হোক, তবে কখনো এটা নিয়ে কষ্ট পাবে না। তার সাথে আমার একটা রঙিন সংসার ছিল। আমি কখনো অস্বীকার করব না যে তার সাথে আমি খারাপ ছিলাম। তবে সে আমার অতীত, বর্তমান তার কোনো ছাপ নেই, আর আমি পড়তেও দিব না। তাকে আমার সন্তানের মা হিসেবে এখনও সম্মান করি আর সারা জীবন করব, কারণ তার জন্যই আজ আমি আমার ছেলেকে পেয়েছি। তবে প্রাক্তন হিসেবে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই, না ভালোবাসা, ঘেন্না বা রাগ।
সে এক পর্যায়ে এসে থামে, আবার বলতে শুরু করে, আমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে তোমার সব বসবাস। জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করো, তবে একজন সঙ্গী হিসেবে আমার তোমাকে নিয়ে যে অনুভূতি আছে তা অস্বীকার করব না। এখন তোমার মনে হতে পারে একটা সময় যাকে ভালোবাসতাম তাকে একবারে মুছে কীভাবে অন্যজনকে জায়গা দিতে পারি। আসলে একেই বলে পুরুষ মানুষ, এদের মনে জায়গায় অভাব নেই, তবে প্রত্যেকের জন্য জায়গাটা আলাদা আলাদা। রনক আবারও থামে, এরপর বলে, তার প্রতি যে আমার অনুভূতি একদম নেই তা ভুল। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, হয়তো দিনে দিনে তা চাপা পড়েছে, তবে আমি নিশ্চিত তাকে দেখলে আর কথা শুনলে আজও একটু হলেও আমার হৃদয় কাঁপন ধরাবে। সিরাত পুরো সময়টা মাথা নিচু করে রাখে, তার চোখ দুটো ছলছল করছে। সে ভেবেই বলে, মনে আছে একদিন আমাকে বলেছিলেন আপনার প্রতি আমার সব ধরনের অধিকার আছে। আজ প্রথমবার সেই অধিকার চর্চা করতে চাই। সেই অধিকার থেকে একটা প্রশ্ন করি। রনকের কপালে কিঞ্চিত চিন্তা রেখা দেখা যায়, তবুও কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, অবশ্যই। সিরাত এবার সরাসরি তাকায় রনকের দিকে, তাকিয়ে বলে, আমি যত দূরে শুনেছি আপনাদের প্রেমের বিয়ে, তাহলে 4 বছরের মাথায় বিচ্ছেদ কেন হলো? রনক ধারণা করেছিল সে একদিন না একদিন সিরাতের দিক থেকে এমন একটা প্রশ্নের মুখোমুখি হবে, তবে সে দিনটা যে আজই তা বুঝতে পারেনি। তবু নিজেকে সামলে বলে, বনিবনা হয়নি তাই সিরাত। আপনার চোখ তো ভিন্ন কথা বলে। রনক, চোখের ভাষাও পড়তে শিখে গেছো? শুধু স্বামী বলে মানতে পারছো না? সিরাত, কে বলল মানতে পারছি না? এই তো বেশ সংসার করছি, 24 ঘন্টা একসাথে থাকছি। রনক, একসাথে পাশাপাশি থাকলেই স্বামী স্ত্রী হয় না। তুমি আমি এত কাছে থাকেও দেখো কত দূরে, আমাদের কত অমিল। স্বামী স্ত্রী মানে কি শুধু এক ঘরে থাকা? সিরাত, আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। রনক, কথা ঘোরাচ্ছি না, আসলে আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সে এখন একজন পরনারী, তার সম্পর্কে আমার বলার কিছুই নেই। সিরাত, আপনি কিন্তু আমাকে অধিকার দিয়েছেন আপনাকে প্রশ্ন করার। আমি আমার অধিকার থেকেই প্রশ্ন করেছি। রনক, যেদিন মনে হবে আমি তোমার স্বামী হয়ে উঠতে পেরেছি, সেদিন আমার অতীত সম্পর্কে তোমার যা জানার আমি তোমাকে জানাবো। বর্তমানে তুমি আমি কেবল বন্ধু। বন্ধুর কাছে নিশ্চয়ই আমি আমার সন্তানের মায়ের দোষ বর্ণনা করব না। একটু থেমে আবারও বলে, তবে এটুকু জেনে রাখো, তোমার স্বামী নির্দোষ ছিল। যা ঘটেছে তাতে আমি কেবল ভুক্তভোগী ছিলাম। আশা করি ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হও, তবে কখনো আমাকে ঘৃণা চোখে দেখো না, আমার উপর সন্দেহ রেখো না। তুমি অবিশ্বাস করলে আমার আর কোনো ভরসার জায়গা থাকবে না। রনক উঠে চলে যায়, যেতে বলে, রাতে অনেক হয়েছে, ঘুমাতে এসো। রনক চলে যায়, সিরাতকে রেখে যায় অর্থে সাগরের মাঝে, যেখানে কোনো কুল কিনারা পাচ্ছে না সে। 15 দিনের মাথায় সায়রা ও সিরাত মিলে সারাহকে নিয়ে হাসপাতালে যায়। সারাহ আজ ভীষণ চিন্তিত, যদি রিপোর্ট ভালো না আসে তবে সে রাজশাহীতে যেতে পারবে না। সে এই কদিন বেশ পরিশ্রম করেছে, বাকিটা আল্লাহর ভরসা। ডাক্তার দেখিয়ে হাসপাতালে থেকে বেরিয়ে আসে। চেক আপ করা শেষ, রিপোর্ট বিকালে রনক যাওয়ার সময় নিয়ে যাবে। সারাহকে বিকাল থেকে বেশ চিন্তিত, তার মধ্যে অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করেছে সায়রা বেগম। বেশ কয়েকবার অস্থিরতার কারণ জানতে চাইলেও সে বলে না তেমন কিছু। সন্ধ্যার পরপরই কলিং বেল বেজে উঠে সিরাত নিজের ঘরে পড়ছে। সায়রা বেগম রাতের জন্য খাবার গরম করছে। নাহিল ও সারাহ সিরাতের ফোন নিয়ে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে।
কলিং বেলের শব্দে সারাহ উঠতে যায়, তখনই টের পায় সে আর আগের সারাহ নেই। সারাহর এক গ্লাস পানি এগিয়ে খাওয়ারও ক্ষমতা নেই, তাই নাহিলকে বলে, আবু যা তো, একটু দেখ কে এসেছে। নাহিল, মিশু আর দিদা আছে, তারা খুলে দিবে। সারা, একটু যা বাপ, দেখে আয়, আমি পারলে কি তোকে বলতাম বল। নাহিল, ওফ সারা ফুপি। যাচ্ছি। নাহিল দৌড়ে যায় বসার ঘরের দিকে, দেখে দিদা আগেই দরজা খুলে দিয়েছে, তার বাবা এসেছে। সে দৌড়ে গিয়ে তার বাবার কোমর জড়িয়ে ধরে রনব ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, কি করছিলে? পড়তে বসেছ? নাহিল একটু মোচড়াই বলে, বাবা আসলে বসতেই যাচ্ছিলাম, কিন্তু মিশু পড়ছে। দিদা রান্নাঘরে সারা ফুপি একা একা ছিল, তাই তার কাছে গিয়েছিলাম। রনবের কপালে বাজ পড়ে বলে, তা ফুপির কাছেই তো বসতে পারতে বই নিয়ে। এখন মামার পাশে গিয়ে পড়তে বসো, আর একদম তাকে বিরক্ত করবে না, সামনে পরীক্ষা আছে ওর। নাহিলকে করে নিয়ে ঘরে ঢুকে সিরাত এক নাগারে পড়ে যাচ্ছে ওপরের ছাদের দিকে, চোখ বন্ধ রাখে। রনব ছেলেকে নামিয়ে দেয়। নাহিল বিছানার ওপর থেকে ব্যাগ আনতে গেলে এই সুযোগে রনব এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত আগেই টের পেয়েছে ঘরে কেউ এসেছে, তবে তাকে যে এই সময় কেউ বিরক্ত করবে না সে নিশ্চিন্ত। রনব এগিয়ে গিয়ে সিরাতের কাছে যায়, ঝুঁকে তার কপালের মধ্যখানে অদর জোড়া ছোঁয়ায়। তার স্থায়িত্ব ছিল 1-2 সেকেন্ড, সাথে সাথে সরে আসে। অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় ঘাবড়ে যায় সিরাত, সাথে সাথে চোখ খুলে তাকায় ঘরে আশেপাশে নাহিল যে বিছানায় ছড়ানো ছিটানো বই গুছাচ্ছে, আর রনব সে কাপবার্ড থেকে কাপড় বের করছে। যা বোঝার সে বুঝে নেয়, কিছু না বলে আবার পড়ার মন দেয়। গল্প সমাপ্তির প্রণয়।